হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আমরা সাতটা বইয়ের এমসিকিউ সমাধানের যে সিরিজ শুরু করেছিলাম, আজকে তার আরেকটি পার্ট। আজকে আমরা করব নিউটনের গতিসূত্র অধ্যায় থেকে এমসিকিউ সমাধানের পার্ট 3। আশা করি আমার এই ভিডিওগুলির মাধ্যমে আমি তোমাদের পড়াশোনায় কিছুটা হলেও সাহায্য করতে পারবো। তাহলে চলো আজকে আমরা শুরু করছি এমসিকিউ সমাধানের পার্ট 3 নিউটনের গতিসূত্র অধ্যায় থেকে। আজকে আমাদের প্রথম কোশ্চেন নম্বর 17 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, এম ভরের একটি সুষম শিকল একটি মসৃণ এবং একটি হালকা কপিকলের উপর দিয়ে এমনভাবে গিয়েছে যে কপিকলের দুই পাশে শিকলের ঝুলে থাকা দৈর্ঘ্য অসমান। কপিকলে কত ওজন পড়বে? এম ভরের একটা শিকল মসৃণ ও হালকা কপিকলের উপর এমনভাবে গিয়েছে যে কপিকলের দুই পাশে শিকলের ঝুলে থাকা দৈর্ঘ্য অসমান। তাহলে যদি আমরা এর ডায়াগ্রামটি করার চেষ্টা করি, এটা একটা কপিকল, এর মধ্যে একটা শিকল কিছুটা এই প্রান্তে আছে, এটা হলো শিকল, আর এই শিকলের কিছুটা এই প্রান্তে আছে। শিকলের টোটাল ভর দেওয়া আছে এম। কপিকলটা ছিল মসৃণ হালকা, তাহলে দুপাশে ঝুলে থাকা দৈর্ঘ্য অসমান। এবার আমরা কি করতে পারি, লিখব ধরি কপিকলের দুই পাশে ঝুলে থাকা কপিকলের দুই পাশে ঝুলে থাকা অংশ, এই পার্টটাকে ধরে নিলাম L1, এটাকে ধরে নিলাম L2। L1 ও L2, L1 ও L2, এবং এদের ভর M1 ও M2। মোট ভর যেহেতু M, তাহলে আমরা লিখতে পারি অতএব M1 প্লাস M2 মিলে হবে ক্যাপিটাল M। এবার কিছুক্ষণের জন্য যদি আমরা মনে করে নিই যে এই সংস্থাটা সাম্য অবস্থায় আছে, অর্থাৎ আমরা বলতে পারি যদি যে L1 L2 দৈর্ঘ্য যদি প্রায় সমান হতো বা সমান হতো, তাহলে এই অংশের ভরও সমান হতো। সেই ক্ষেত্রে সংস্থার কোনো ত্বরণ থাকতো না। তাহলে আমরা লিখতে পারি যে স্থির অবস্থায় সংস্থাটির ক্ষেত্রে কোন বল কোন দিকে কাজ করবে সেটার আমরা একটা ডায়াগ্রাম করে নিই। এই যে L1 অংশের ভর সেটাকে ধরা হয়েছে M1, এবং L2 অংশের ভর সেটাকে ধরা হয়েছে M2। তাহলে এর জন্য যে ওজন সেটা কাজ করবে নিচের দিকে M1G, এর জন্য যে ওজন সেটা কাজ করবে নিচের দিকে M2G। এইখানে যে টান বল সেটা কাজ করবে উপরের দিকে T1 T, আর এখানেও যে টান বল সেটা কাজ করবে উপরের দিকে T। যেহেতু শিকল একটাই, তাই টান এখানে সব জায়গায় সমান থাকবে। একটাই দড়ি শিকল তার হলে টান সর্বত্র সমান থাকে। এই অবস্থায় যখন আমরা স্থির অবস্থার কথা ভাববো, অর্থাৎ L1 L2 অথবা M1 M2 ভর প্রায় সমান, সেই সময়ে সংস্থার কোনো ত্বরণ থাকবে না। তাহলে এই স্থির অবস্থায় আমরা লিখতে পারি যে T, উপরের টান এবং নিচের বল হবে সমান। T ইজিক্যাল টু M1G, এবং T ইজিক্যাল টু এই প্রান্তে T M1G, এই প্রান্তে Tও M1G।
M2G। অতএব কপি করলে মোট টান এদিক থেকে টি এদিক থেকে টি, হ্যাঁ, তাহলে হলো টি প্লাস টি M1G প্লাস M2G সমান সমান M1 প্লাস M2G ইজিক্যাল টু mg। এইটাকে আমরা নাম দিলাম 1 নম্বর। যখন সংস্থাটা স্থির অবস্থায় ছিল সেই ক্ষেত্রে কপি কলের যে টান সেটা হবে mg। কিন্তু যেহেতু দৈর্ঘ্য অসমান, আমরা এটা ধরে নিয়েছিলাম যে দৈর্ঘ্য প্রায় সমান, সেক্ষেত্রে M1 M2 সমান হলে সংস্থাটা স্থির অবস্থায় থাকবে। কিন্তু যেহেতু আমাদের প্রদত্ত বলেই দেওয়া আছে L1 L2 অসমান, তাহলে L2 অংশের ভর হবে বেশি, L1 অংশের ভর হবে কম, সেই ক্ষেত্রে সংস্থাতে ত্বরণ সৃষ্টি হবে। এদিকে যেহেতু ভর কম, হ্যাঁ, তাহলে সংস্থার ত্বরণ হবে এই বরাবর, এই অংশে ত্বরণ হবে উপরের দিকে, এবং M2G যেহেতু ওজনে বেশি তাই এর ত্বরণ হবে নিচের দিকে। তাহলে লিখব ধরি, তাহলে লিখতে পারি আমরা যেহেতু L2 গ্রেটার দেন L1 অতএব M2 গ্রেটার দেন M1 অতএব M2G গ্রেটার দেন M1G, হ্যাঁ, তাই সংস্থায় ত্বরণ সৃষ্টি হবে, সংস্থায় ত্বরণ সৃষ্টি হবে। এই ত্বরণ ত্বরণের মান আমরা ধরে নিলাম a, ঠিক আছে। তো M1 ওজনের চেনের কথা, শিকলের কথা বিবেচনা করলে আমরা লিখতে পারি M1 ওজনের, আচ্ছা এটা আমরা L1 দৈর্ঘ্যের জন্য আমরা লিখতে পারি, L1 দৈর্ঘ্যের জন্য আমরা কি লিখতে পারি যে এক্ষেত্রে ত্বরণ উপরের দিকে, তাহলে T মাইনাস M1G ইজিক্যাল টু M1A, এক্ষেত্রে T ইজিক্যাল টু কত হয়ে গেল M1A প্লাস M1G। আবার L2 দৈর্ঘ্যের জন্য আমরা কি লিখতে পারি, এক্ষেত্রে ত্বরণ নিচের দিকে, তার মানে M2G গ্রেটার দেন T, M2G মাইনাস T ইজিক্যাল টু M2A, বল ইন্টু ত্বরণ, নেট ফোর্স ইজিক্যাল টু বল ইন্টু ত্বরণ। তাহলে এই ক্ষেত্রে আমাদের T2টা এদিকে, এটা এদিকে নিয়ে আসবো, তাহলে T ইজিক্যাল টু M2G মাইনাস M2A। এবার এটাকে যদি 2, এটাকে যদি 3 নম্বর নাম দিই, তাহলে আমরা লিখতে পারি যে 2 ও 3 থেকে 2 নম্বর ও 3 নম্বর থেকে আমরা কি পেতে পারি, টি মোট টান, হ্যাঁ, তাহলে শিকলে এই ক্ষেত্রে যে মোট টান হবে, কপি করলে 2 নম্বর ও 3 নম্বর থেকে আমরা লিখতে পারি কপি করলে মোট টান। কপি করলে এখন মোট টান কী হবে, টি প্লাস টি ইজিক্যাল টু M1A প্লাস M1G প্লাস M2G মাইনাস M2A ইজিক্যাল টু M1 M2G M2G একদিকে করি, M1 প্লাস M2
জি, আর এটা হয়ে গেল m1 মাইনাস m2 এ। এই পার্টটা কি, এই পার্টটা হলো mg, তারপরে প্লাস m1 মাইনাস m2 এ। তাহলে দেখো এই ক্ষেত্রে মোট টান mg প্লাস m1 মাইনাস m2 এ বের হলো। এবারে যেহেতু m2 কি গ্রেটার দেন m1, m2 m1 থেকে বড়, তার মানে এই পার্টটা যদি আমরা করি m1 থেকে m2 মাইনাস করি, m1 মাইনাস m2 করি, এটা বের হবে মাইনাস এক্স। এগুলো যদি কোনো একটা মান হয় তাহলে এর যে রেজাল্ট বের হবে সেটা বের হবে কি মাইনাস এক্স, কোনো একটা সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে যে টান এম জি মাইনাস এক্স এ, এমজি থেকে সামথিং কী হয়েছে মাইনাস হয়েছে, তার মানে টান নিশ্চয়ই কী হবে কমে যাবে। আগে যে টান ছিল কত, আগে স্থির অবস্থায় টান ছিল আমাদের এমজি, স্থির অবস্থায় টান কত এমজি। এখন যখন ত্বরণ সৃষ্টি হয়েছে সেই অবস্থায় টান mg মাইনাস এক্স এ, তাহলে কোনটা বড়? বর্তমানে যে ত্বরণের মান, বর্তমানে যে টানের মান সেটা mg থেকে সামথিং মাইনাস, অর্থাৎ mg থেকে কম। তাই আমরা বলতে পারি যে কপি করলে যে টান পড়বে সেটা mg থেকে কম হবে। বর্তমান যে টান সেটা প্রাথমিক যে টান mg সেটা থেকে কম হবে। তাই এই ক্ষেত্রে অপশান হয়ে যাবে অপশান বি। ঠিক আছে, এরপর আমরা করব কোশ্চেন নম্বর 18 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, আলফা নতি বিশিষ্ট একটি মসৃণ নতিতলের উপর একটি বস্তু রাখা আছে। নততলটিকে কি ত্বরণে গতিশীল করলে বস্তুটি নততলের উপর সাম্য অবস্থায় থাকবে? খুব ভালো অঙ্ক। এখানে আমাদের নতুন একটা কনসেপ্ট অলিক বল, সিউডো ফোর্স, এটা কাজে লাগাতে হবে। আগে আমরা ছবিটা করে নিই। এটা হচ্ছে আমাদের নততল, এই নততলের উপর একটা বস্তু রাখা আছে, এটা হলো বস্তু। এরপরে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে আলফা। আমাদের জিজ্ঞাসা করেছে যে নততলটিকে, এই নততলটিকে কি ত্বরণে গতিশীল করলে এই মসৃণ, এই যে তলটা মসৃণ, স্বাভাবিকভাবেই এখানে যে বস্তুটা আছে সেই বস্তুটা নিচের দিকে পড়ে যাবে। কারণ মসৃণ নততলের উপর কোনো ঘর্ষণ বল নেই, ফলে বস্তুটা নিচের দিকে পড়ে যাবে। আমাদের জিজ্ঞাসা করেছে এই নততলটিকে সামনের দিকে কি ত্বরণে গতিশীল করলে এই বস্তুটি নততল থেকে পড়ে যাবে না, সাম্য অবস্থায় থাকবে। এই বস্তুটা এর মধ্যে আটকে থাকবে বা সংস্থাটা সাম্য অবস্থায় থাকবে। ঠিক আছে, এই হলো আমাদের কোশ্চেন। ধরলাম যে সংস্থাটিকে, মানে বস্তুটিকে নততলের, বস্তুটিকে মসৃণ বা ঘর্ষণবিহীন মসৃণ নততলের উপর স্থির অবস্থায় রাখতে নততলকে সামনের দিকে এ ত্বরণে গতিশীল করা হলো। আরও কিছু জিনিস ধরে নিব। ধরি বস্তুর ভর স্মল এম। তো এই বস্তুর যে ভর সেটা এই বরাবর কাজ করবে,
এটাকে আমরা কি ধরেছি, বস্তুর ভর এম, বস্তুর ভর এম, এই বরাবর কাজ করবে mg। এবার এর দুটো উপাংশ হয়ে যাবে, এইদিকে mg, এটা যদি আমাদের আলফা হয়, হ্যাঁ, তাহলে এই অ্যাঙ্গেলটা হয় আলফা, তাহলে এটা হবে mg cos আলফা, এটা হবে mg sin আলফা। এবং এই তলের লম্ব দিকে প্রযুক্ত হবে লম্ব বল, নর্মাল ফোর্স n। তারপরে যখন আমরা এই বস্তুটিকে সামনের দিকে এ ত্বরণে গতিশীল করব, ফলে এই বস্তুর উপর একটা অলিক বল প্রযুক্ত হবে, হ্যাঁ, সেই বলটা এই বরাবর কাজ করবে, সেই বলটা এই বরাবর কাজ করবে। এই বলটার মান কি, বলটার মান হবে এম এ, এই বস্তুর ভর এবং সংস্থার ত্বরণ। এই বলেরও আমরা দুটো উপাংশ করব। এটা যদি আলফা হয়, হ্যাঁ, এটা যদি আলফা হয়, তাহলে এই কোণ রেখাটাকে যদি আমরা এই দিকে বর্ধিত করি, তাহলে দেখো এটা 90 ডিগ্রি, এটা আলফা, এটা 90 মাইনাস আলফা, আবার এটা আর এটা, হ্যাঁ, এই পার্টটা মিলে 90 ডিগ্রি, তাহলে এই পার্টটাও হবে, কোণটাও হবে আলফা, ঠিক আছে। এই সম্পূর্ণটা 90 ডিগ্রি, এটা আলফা, তাহলে এটা 90 মাইনাস আলফা, এটা 90 মাইনাস আলফা, আর এই পার্টটা তাহলে নিশ্চয়ই আলফা হবে, কারণ এই দুটো মিলে আবার 90 ডিগ্রি, এটা আর এটা মিলে 90 ডিগ্রি, সম্পূর্ণটা হলো 90 ডিগ্রি। এটা 90 মাইনাস আলফা, তাহলে এই কোণটা হয়ে গেল 90 মাইনাস 90 প্লাস আলফা ইজিক্যাল টু আলফা, তাই না, এই পার্টটা হয়ে গেল আলফা। তাহলে এম এর দুটো উপাংশ, একটা এই বরাবর যেদিকে আলফা আছে সেটা কি হবে এম এ কস আলফা, এবং একটা উপাংশ হবে আমরা এইটা আর এটা এম একে ভাগ করার জন্য দুটো যে অক্ষ, তাহলে একটা কাজ করবে এই বরাবর, এদিকে যেটা থাকবে সেটা হচ্ছে এম এ সাইন আলফা, এদিক বরাবর থাকছে এম এ সাইন আলফা। এটা হলো আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম এই সংস্থাটির ক্ষেত্রে। তো যখন আমরা এই নততলকে সামনের দিকে এ ত্বরণে গতিশীল করি, তার ফলেই এই যে অলিক বল এই বস্তুর উপর প্রযুক্ত হয়েছে, যার জন্য বস্তুটা নিচের দিকে পড়ে যাচ্ছে না, সেই বলটার মান কি, সেই বলটার মান হচ্ছে এম এ। এবার তাহলে আমরা দেখে নিই অলিক বল কি। অলিক বল কাকে বলা হয়? অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে বা ত্বরণসহ গতিশীল কোনো নির্দেশতন্ত্রের উপর কোনো বস্তু রাখলে বস্তু সংস্থার ত্বরণের বিপরীত দিকে বস্তুতে যে বল প্রযুক্ত হয় সেই বলকে বলা হয় অলিক বল। এই বলের মান কত হবে? এর মান হবে বস্তুর ভর ইনটু সংস্থার ত্বরণ। বস্তুর ভর এম আর সংস্থার ত্বরণ এ সমান সমান এম এ। তাহলে অলিক বলের মান হয় বস্তুর ভর আর সংস্থার ত্বরণের সমান। ঠিক আছে, একে আমরা দুই ভাগে ভাগ করে নিলাম। এবার দেখো তাহলে এই কন্ডিশনে আমাদের নর্মাল ফোর্সের বিপরীতে দুটো বল কাজ করছে, mg cos আলফা এবং ma sin আলফা। mg cos আলফা এবং ma sin আলফা। আর এই অনুভূমিক বরাবর
দুটো নততলের অনুভূমিক বরাবর দুটো বল কাজ করছে, এইদিকে mg সাইন আলফা, এইদিকে ma কস আলফা। যেহেতু বস্তুটা সাম্য অবস্থায় আছে, যেহেতু বস্তুটি নততলে সাম্য অবস্থায় আছে, তাহলে এই দিককার বল আর এই দিককার বল হবে সমান। তাহলে লিখতে পারি, তাহলে কি হবে, ma কস আলফা ইজিক্যাল টু হবে mg সাইন আলফা। ma এই বলটার জন্য বস্তুটা পড়ে যেত, কিন্তু ma কস আলফাটা কী করছে, এর বিপরীত দিকে প্রযুক্ত হচ্ছে, ফলে বস্তুটা পড়ে যাচ্ছে না। এটাই হচ্ছে সাম্য অবস্থা শর্ত। ma কস আলফা ইজিক্যাল টু mg সাইন আলফা। আপাতত আমাদের এই দিককার উপাংশটার বিশেষ কাজ নেই। আমরা বের করব হচ্ছে এই ত্বরণের মান কী হবে। mm কেটে যাবে, a ইজিক্যাল টু কী হলো, g সাইন আলফা বাই কস আলফা। তাহলে a সমান g টেন আলফা। ত্বরণের মান বের হয়ে গেল g টেন আলফা। এটা অপশান এ। তাহলে এটা আমাদের অপশান এ এর সঙ্গে ম্যাচ করছে। ঠিক আছে, এরপর আমরা করব কোশ্চেন নম্বর 19 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 10 গ্রাম ভরের একটি বল একটি কঠিন তলকে 5 মিটার পার সেকেন্ড দ্রুতিতে উল্লম্বভাবে আঘাত করলো এবং একই দ্রুতি নিয়ে বিক্ষিপ্ত হলো। বলটি ওই তলের সঙ্গে 0.01 সেকেন্ড সময় সংস্পর্শে থাকে। ওই তলটি দ্বারা বলের উপর প্রযুক্ত বল, তল দ্বারা বলটির উপর কত বল প্রযুক্ত হয়েছে আমাদের নির্ণয় করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে কোশ্চেন নম্বর 19। 10 গ্রাম ভরের একটি বল, তাহলে বলের ভর কত, 10 গ্রাম। আচ্ছা, বলের ভর আমরা কি ধরে নেব, m 10 গ্রাম, এটাকে কেজিতে করে নেব, 10 × 10⁻³ কেজি। আর কি করব, দেওয়া আছে প্রাথমিক দ্রুতি ইউ কত, 5 মিটার পার সেকেন্ড। এবং বলটা যখন কোনো একটা কঠিন তলকে আঘাত করলো, তারপরে বিক্ষিপ্ত হলো, কিন্তু দ্রুতি একই, সেম দ্রুতি নিয়ে। তাহলে অন্তিম দ্রুতি v, এটাও 5 মিটার পার সেকেন্ড, সময় 0.01 সেকেন্ড। এবার কোনো একটা কঠিন তলের মধ্যে যদি একটা বল এসে আঘাত করে, হ্যাঁ, তাহলে বলটা আসছে এই অভিমুখে, এবার ধাক্কা খাওয়ার পর বলটা আবার এই উচ্চতায় উঠে গেছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এই বেগটাকে নেগেটিভ ধরি, এই বেগটাকে ধরতে হবে পজিটিভ। যদি আমরা এটাকে পজিটিভ ধরি, তাহলে এটাকে ধরতে হবে নেগেটিভ, কারণ এদের অভিমুখ, বেগের যে অভিমুখ পরস্পর বিপরীত দিকে, তাই একটাকে নেগেটিভ ধরলে একটাকে পজিটিভ, একটাকে পজিটিভ ধরলে একটাকে নেগেটিভ ধরতে হবে। হ্যাঁ, ধরলাম আমরা প্রাথমিক যে দ্রুতি সেটা যেহেতু নিচের দিকে, এটাকেই নেগেটিভ ধরলাম। আর বিক্ষিপ্ত হওয়ার পর, ধাক্কা লাগার পর বিক্ষিপ্ত যে বেগ, সেটাকে অন্তিম বেগ, এটা হচ্ছে উপরের দিকে, এটাকে পজিটিভ ধরলাম। হ্যাঁ, এইবার আমরা কি করব, নিউটনের দ্বিতীয় গতিসূত্র প্রয়োগ করে আমরা বল বের করতে পারবো। আমরা জানি নিউটনের দ্বিতীয় গতিসূত্র
অনুযায়ী, নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী ভরবেগের পরিবর্তনের হার সমান সমান প্রযুক্ত বলের সমান। তাহলে ভরবেগের পরিবর্তনের হার সমান সমান হবে প্রযুক্ত বল। ভরবেগের পরিবর্তন আমরা বিবেচনা করব প্রাথমিক ভরবেগ অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ এম ভি মাইনাস এম মাইনাস ইউ বাই হার, তাহলে সময় দিয়ে ভাগ, টি দিয়ে ভাগ, এটাই হবে এফ ভি প্লাস ইউ এম বাই টি ইজিক্যাল টু এফ। এম কমন নিলে এরকম হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, বা আমাদের ভি কত 5, ইউ কত 5, এম কত 10 × 10⁻³ টি কত 0.01, এটা সমান সমান হলো এফ। বা এটা যদি ক্যালকুলেশন করি, এটা একটু দূরে লিখছি, এফ এই দশমিকটা তুলে দিলাম, তাহলে এখানে হলো 100। এখন আমাদের কি থাকছে, এখানে দুটো শূন্য, এখানে একটা শূন্য, তিনটে শূন্য, এখানে মাইনাস তিনটে শূন্য, তাহলে এই পার্টটা সম্পূর্ণ কেটে যাবে, এটা হয়ে যাবে 1 আর 5 আর 5, বা এফ ইজিক্যাল টু 5 + 5 10 নিউটন। এটা হলো আমাদের উত্তর 19 নম্বরের অপশান বি। 19 নম্বরের অপশান বি। এরপরে আমরা শুরু করব কোশ্চেন নম্বর 20। M1 ভরের এ ব্লক M2 ভরের বি ব্লকের সংস্পর্শে আছে। ধরে নাও তলগুলি ঘর্ষণহীন। এ ব্লকের উপর অনুভূমিক দিকে এফ বল প্রযুক্ত হলে বি ব্লকের উপর এ দ্বারা প্রযুক্ত বল আমাদের বের করতে হবে। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের আবারও একটা নতুন কনসেপ্ট লম্ব বল, এর প্রাথমিক ধারণাটা বুঝতে হবে, তারপরে আমরা এই অঙ্কের সমাধান করব। কোশ্চেন নম্বর 20। এবার আমরা দেখে নিচ্ছি লম্ব বল। লম্ব বল নর্মাল ফোর্স। লম্ব বল বা নর্মাল ফোর্স কি? লম্ব বল বা নর্মাল ফোর্স কি? তাহলে এখন আমরা দেখব লম্ব বল বা নর্মাল ফোর্স কি। দুটি তলের সংস্পর্শে লম্বভাবে দুটি তলের সংস্পর্শে লম্বভাবে ক্রিয়াশীল বলকে বলা হয় লম্ব বল। দুটি তলের সংস্পর্শে লম্বভাবে ক্রিয়াশীল বলকে বলা হয় লম্ব বল। হ্যাঁ, ধরলাম কোনো একটা সারফেসের উপরে এম ভরের একটা বস্তু আছে, তাহলে এই বস্তুটা যে ওজন সেটা কাজ করবে নিচের দিকে, সেটা হবে mg। ফলে এই যে তল, সেই তল বস্তুর উপর এর বিপরীত দিকে যে বল প্রযুক্ত করবে, হ্যাঁ, সেইটা হবে আমাদের লম্ব বল, নর্মাল ফোর্স n। এই লম্ব বলের মান কিছু ক্ষেত্রে বস্তুর ওজনের সমান হবে, যেমন এই ক্ষেত্রে n = mg। কিন্তু সব ক্ষেত্রে নর্মাল ফোর্স বস্তুর ওজনের সমান হবে না। যেমন এই একটা কেস, যেখানে কোনো একটা বস্তু m একটা দেওয়ালের উপর আড়াআড়িভাবে রাখা আছে, তাহলে এই বস্তুর যে ওজন সেটা কাজ করবে নিচের দিকে mg, আর এক্ষেত্রে যে নর্মাল ফোর্স এই বস্তু এর উপর প্রযুক্ত করবে এবং এই তল এর উপর প্রযুক্ত করবে। হ্যাঁ, এই অভিমুখে নর্মাল ফোর্স n,
এই অভিমুখেও নর্মাল ফোর্স n। এই ক্ষেত্রে নর্মাল ফোর্স কিন্তু mg এর সমান নয়, n নট ইজিক্যাল টু mg। তাই আমরা বলতে পারি যে সব ক্ষেত্রে n ইজিক্যাল টু mg হবে, একথা বলা যায় না। এরপরে আমরা দেখে নেব দুটো বস্তু যখন পাশাপাশি থাকে সেই ক্ষেত্রে নর্মাল ফোর্স এর রাশিমালা কেমন হয়। দুটি বস্তু পাশাপাশি থাকলে লম্ব বল কত হয় সেটা আমরা দেখব। ধরলাম এটা আমাদের m1 বস্তু, এর পাশে m2 বস্তু। এখন m1 বস্তুতে F বল প্রয়োগ করে পুরো সংস্থাটিতে A ত্বরণ সৃষ্টি করা হয়েছে। দুটো বস্তুই এখন, আর এই বস্তু দুটো কোনো ঘর্ষণবিহীন তলের উপরে রাখা ছিল। এই তলটা কি? এই তলটা হতে হবে ঘর্ষণহীন। ঘর্ষণহীন কোনো তলের মধ্যে m1 m2 ভরের দুটি বস্তুকে রাখা হলে m1 বস্তুতে F বল প্রয়োগ করলে সংস্থার দুটো বস্তুরই ত্বরণ যদি A হয়, তো এই যে দুটো তল যেখানে m1 বস্তুর তল m2 বস্তুর তল মিশে আছে, সেই জায়গাটায় কি হচ্ছে, m1 বস্তু m2 বস্তুকে যে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে নর্মাল ফোর্স n, এবং এর বিপরীত অভিমুখে m2ও কিন্তু m1 এর উপর নর্মাল ফোর্স প্রয়োগ করবে, সেটা হচ্ছে n। দুটো বলের মান সমান, a প্রয়োগ করবে নর্মাল ফোর্স এদিকে, a প্রয়োগ করবে নর্মাল ফোর্স এদিকে। ঠিক আছে, তো আমরা লিখব যে ধরি m1 ও m2 ভরের দুটি বস্তু কোনো ঘর্ষণহীন তলের উপর অবস্থিত। যদি m1 বস্তুর উপর F বল প্রয়োগ করে, যদি m1 বস্তুর উপর F বল প্রয়োগ করে সংস্থার ত্বরণ A করা যায়, যদি সংস্থার ত্বরণ A হয়, m1 বস্তুর উপর F বল প্রয়োগ করা হলো, তাতে সংস্থার ত্বরণ কি হয়ে গেল, A। অতএব আমরা লিখতে পারি A ত্বরণের যে মান সেটা হবে কি, বল বাই তার সংস্থার মোট ওজন, F বাই m1 প্লাস m2, F ইজিক্যাল টু ma, A ইজিক্যাল টু F বাই m1 প্লাস m2। যদি F বল প্রয়োগ করা m1 বস্তু m2 বস্তু A ত্বরণে গতিশীল হয়, তাহলে এই m2 বস্তুর গতির কথা যদি আমরা বিবেচনা করি, এখন শুধুমাত্র m2 বস্তুর গতির কথা বিবেচনা করলে
শুধু যদি আমরা M2 বস্তুর গতির কথা বিবেচনা করি তাহলে দেখতে পাবো যে M2 বস্তুতে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না। M1 বস্তু M2 বস্তুর উপর নর্মাল ফোর্স প্রয়োগ করছে, সেই নর্মাল ফোর্সের দ্বারা M2 বস্তুটি সামনের দিকে এ ত্বরণে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি যে N ইজিক্যাল টু, এনটাই হচ্ছে বল, বল সমান সমান F ইজিক্যাল টু ma, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করব। বল পেয়ে গেলাম, বস্তুর ভর কত M2, ত্বরণ কত, সংস্থার যা ত্বরণ সেটাই M2 বস্তুরও ত্বরণ, N ইজিক্যাল টু M2a। এ এর মান আমরা বের করে রেখেছি, তাহলে হলো M2F বাই M1 প্লাস M2। এটাই হলো আমাদের দুটো তলের মাঝে যে বল উৎপন্ন হয়, যে নর্মাল ফোর্স উৎপন্ন হয় তার মান M2F বাই M1 প্লাস M2। এটাই ছিল আমাদের কোশ্চেন নম্বর 20 নম্বর কোশ্চেনে যেটা বলা হয়েছে, দেখো M1 ভরের ব্লক এ M2 ভরের ব্লক বি এর সংস্পর্শে আছে, ধরে নাও তলগুলি ঘর্ষণহীন। এ ব্লকের উপর অনুভূমিক দিকে এফ বল প্রযুক্ত করা হলে বি ব্লকের উপর এ ব্লক দ্বারা প্রযুক্ত বল আমাদের বের করতে হবে। আমাদের অঙ্কে কী দেওয়া ছিল? আমাদের অঙ্কে দেওয়া ছিল এটা এ ব্লক, এটা বি ব্লক। এ ব্লকের ভর M1, বি ব্লকের ভর M2। আর কি দেওয়া ছিল যে M1 ব্লকের উপর এফ বল অনুভূমিক দিকে প্রয়োগ করায় সংস্থার যে ত্বরণ, হ্যাঁ এফ বল, শুধু বলটা দেওয়া আছে। তাহলে যদি আমরা M1 ব্লকের উপর এফ বল প্রয়োগ করি তাহলে ধরে নিব সংস্থার যে ত্বরণ সেটা হলো এ। এই যে ত্বরণের মান আমরা জানি ত্বরণ ইজিক্যাল টু বল বাই বস্তুর ভর, তাহলে এখানে বল হচ্ছে এফ আর বস্তুর ভর বলতে M1 প্লাস M2, কারণ এই এফ বলের দ্বারা দুটো বস্তুই সামনের দিকে গতিশীল, তাই ত্বরণের মান হবে এটা এ ইজিক্যাল টু এফ বাই M1 প্লাস M2। এবং এখন যদি শুধুমাত্র আমরা M2 বস্তুর কথা ভাবি, M2 বস্তুতে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না, M2 বস্তুতে কে বল প্রযুক্ত করছে? M1 বস্তু। কি বল প্রযুক্ত করছে? নর্মাল ফোর্স প্রযুক্ত করছে। তাহলে ওই নর্মাল ফোর্সের দরুন M2 বস্তুটা সংস্থার যে ত্বরণ এ, সেই ত্বরণে এগিয়ে চলছে। তাহলে আমরা লিখতে পারি বল ইজিক্যাল টু ma, N ইজিক্যাল টু M2a। এ এর মান আমরা বের করে রেখেছি F বাই M1 প্লাস M2, এটা এখানে পুট করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছি এই যে নর্মাল ফোর্স এখানে তৈরি হয়েছে তার মান M2F বাই M1 প্লাস M2। এটা ম্যাচ করবে আমাদের M2F M1 প্লাস M2 অপশান বি এর সাথে। এটা হয়ে গেল আমাদের কোশ্চেন নম্বর 20 এর উত্তর অপশান বি। এবারে এই এমসিকিউটা করার পরেও আমরা দেখে নেব যদি দুটো বস্তুর বদলে তিনটা বস্তু থাকতো তাহলে সংস্থার ত্বরণ কী হবে, নর্মাল ফোর্স কী হবে। ধরলাম এই জায়গাটায় আরেকটা বস্তু আছে যেটাকে আমি বললাম M3, আর এইখানকে যে নর্মাল ফোর্স সেটাকে বললাম N1, এই বস্তুটার নাম দিলাম C, এইখানে যে নর্মাল ফোর্স সেটার নাম দিলাম আমি N2, সংস্থার যে ত্বরণ এ। এবার লিখব তিনটি বস্তু পাশাপাশি থাকলে লম্ব বল কত হয়। তিনটি বস্তু পাশাপাশি থাকলে নর্মাল ফোর্স কত হয়। যদি M1 বস্তুতে
এফ বল প্রয়োগ করে সংস্থার ত্বরণ এ হয়, তবে ত্বরণ এ ইজিক্যাল টু বল বাই বস্তুর ভর m1 প্লাস m2 প্লাস m3। এটা হলো আমাদের সম্পূর্ণ সংস্থার ত্বরণ। এবার আমরা যদি m1 ও m2 এই পার্টটার কথা ভাবি, এই দুটো যে বস্তু আছে m2 প্লাস m3 কেন সামনের দিকে গতিশীল? এদের উপর তো কোনো এক্সটার্নাল ফোর্স প্রযুক্ত হয়নি, তাহলে এই দুটো বস্তুর উপর কে বল প্রয়োগ করছে? m1 বস্তু বল প্রয়োগ করছে। কি বল প্রয়োগ করছে? নর্মাল ফোর্স প্রয়োগ করছে। তার জন্যই এই দুটো বস্তু সংস্থার যে ত্বরণ, সেই ত্বরণের সামনের দিকে গতিশীল হবে। তাহলে এখন আমরা কম্বাইন্ড m1 প্লাস m2 এই দুটো বস্তুকে নিয়ে ভাবব। যদি m2 প্লাস m3 বস্তুর কথা বিবেচনা করি, তবে এক্ষেত্রে ত্বরণ তো এটাই হবে। এই জায়গাটায় যে নর্মাল ফোর্স উৎপন্ন হবে সেটা জন্যই ত্বরণ সৃষ্টি হয়েছে। তাহলে নর্মাল ফোর্স n ইজিক্যাল টু বল ইন্টু ত্বরণ। নর্মাল ফোর্স n ইজিক্যাল টু ভর ইন্টু ত্বরণ। ভর কত? m2 প্লাস m3, ত্বরণ কত? a। তাহলে এইখানে যে নর্মাল ফোর্স নিয়েছি আমরা n1, তার মান কী বেরোলো? m1 প্লাস m2 প্লাস m3 a। এর মান কত? এর মানটা এখানে বসাও। f আচ্ছা m2 প্লাস m3 f m1 প্লাস m2 প্লাস m3। এটা হলো এই তলের মধ্যে প্রযুক্ত যে নর্মাল ফোর্স n1 তার মান। এবার যদি আমরা m2 আর m3 বস্তুর মধ্যে যে নর্মাল ফোর্স n2 সেটার কথা বিবেচনা করি, তাহলে যদি m3 বস্তুর গতির কথা ভাবি, বিবেচনা করি, তবে কি পাবো? এই বস্তু অর্থাৎ m3 বস্তুতে ত্বরণের জন্য দায়ী এই বলটা n2, বল সমান সমান কী হয়? বস্তুর ভর। m3 ত্বরণ তো a সব বস্তুগুলোর ক্ষেত্রেই, এর মান আমরা বের করে রেখেছি। তাহলে m3 f বাই m3 f বাই m1 প্লাস m2 প্লাস m3। এটা হয়ে গেল আমাদের নর্মাল ফোর্স। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 21। 1 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 6 নিউটন বল প্রযুক্ত হলো। কিছু সময় পর বস্তুটির বেগ 30 মিটার পার সেকেন্ড হলে ওই সময় কত? বস্তুর ভর দেওয়া আছে, বল দেওয়া আছে, বেগ দেওয়া আছে, আমাদের সময় বের করতে হবে। কোশ্চেন নম্বর 21 কী কী দেওয়া আছে? বস্তুর ভর m ইজিক্যাল টু 1 কেজি। আর কি দেওয়া আছে? প্রযুক্ত বল F সমান সমান 6 নিউটন। প্রাথমিক গতিবেগ u ইজিক্যাল টু 0। অন্তিম গতিবেগ v ইজিক্যাল টু 30 মিটার পার সেকেন্ড। আমাদের বের করতে হবে সময় সমান সমান কত। এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি বস্তুর ভর জানি, বল জানি,
সেই ক্ষেত্রে ত্বরণ বের করতে পারি। আমরা জানি F ইজিক্যাল টু এম এ, অতএব এ ইজিক্যাল টু এফ বাই এম। এফ কত 6, এম কত 1, তাহলে ত্বরণ হয়ে গেল 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে আমাদের সময় বের করতে হয়েছে, তাহলে আমরা ভি জানি, ইউ জানি, ত্বরণ জানি। অতএব লিখব যে গতির সমীকরণ অনুসারে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, ভি কত 30, ইউ কত 0, এ কত 6, টি আমরা বের করব। 60 ইজিক্যাল টু 30, টি ইজিক্যাল টু 30/6 সমান সমান 5 সেকেন্ড। তাহলে আমাদের 21 এর অ্যান্সার হয়ে গেল 5 সেকেন্ড। এটা অপশান ডি। 21 5 সেকেন্ড, অপশান ডি। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 22। একটি বস্তু সরলরেখায় স্থির দ্রুতি নিয়ে চলছে, কোন ক্ষেত্রে বলের প্রয়োজন হয় না? বস্তুটির দ্রুতি বাড়াতে, ভরবেগ কমাতে, গতির অভিমুখ পাল্টাতে, সমবেগে গতিশীল রাখতে কোন ক্ষেত্রে বলের প্রয়োজন হয় না? আমরা গ্যালিলিওর যে সূত্র সেখানে পড়েছিলাম কোনো বস্তুকে সমবেগে গতিশীল করতে বলের প্রয়োজন হয় না, তাই এক্ষেত্রে হবে অপশান ডি। সমবেগে গতিশীল করতে বলের প্রয়োজন হয় না। তাছাড়া নিউটনের প্রথম গতিসূত্র থেকেও আমরা বলতে পারি কোনো বস্তু যদি সমবেগে গতিশীল থাকে তাহলে চিরকাল সমবেগে গতিশীল থাকবে, কোনো বস্তু স্থির থাকলে সমবেগে স্থির থাকবে। তাহলে সমবেগে গতিশীল করতে বাইরে থেকে কোনো বলের প্রয়োজন হয় না, 22 নম্বর অপশান ডি। এরপর আমরা করব কোশ্চেন নম্বর 23। জলে ভাসমান এম ভর ও এল দৈর্ঘ্যের একটি নৌকার এক প্রান্তে এম ভরের একটি ব্যক্তি দাঁড়িয়ে আছে। ব্যক্তিটি এক প্রান্ত থেকে অপর প্রান্তে হেঁটে গেলে নৌকার সরণ কত হবে? খুব দারুণ অঙ্ক, হ্যাঁ, খুব কনসেপচুয়াল অঙ্ক, একটু কনসেপ্টটা বুঝতে হবে। কোশ্চেন নম্বর 23 বলা হয়েছে জলে ভাসমান এম ভর ও এল দৈর্ঘ্যের একটি নৌকার এক প্রান্তে এক ব্যক্তি দাঁড়িয়েছিল। ধরলাম এটা হলো একটা নৌকা, এই নৌকার ভর এম, দৈর্ঘ্য এল। এই নৌকার মধ্যে একটা লোক নৌকার মধ্যে দাঁড়ানো। ঠিক আছে, এই ব্যক্তিটা নৌকার মধ্যে দাঁড়িয়ে আছে। তাহলে এখন এর যে ভরকেন্দ্র নিশ্চয়ই ব্যক্তির দিকেই থাকবে, কারণ ভরকেন্দ্র যেদিকে ভর বেশি থাকে সেদিকেই থাকে। আমরা ধরলাম যে বর্তমানে এর ভরকেন্দ্র হচ্ছে এই অবস্থায়, আর এটা হলো বি প্রান্ত, এটা হলো এ প্রান্ত, এটা আমরা সমুদ্রের কিনারা ভেবে নিলাম। এরপরে যেই এই ব্যক্তিটি নৌকার এই প্রান্ত অবস্থান থেকে এই প্রান্তের দিকে যাত্রা শুরু করবে, ব্যক্তিটি এ প্রান্ত থেকে বি প্রান্তের দিকে এসে পৌঁছাবে। সেই অবস্থায় নৌকাটিও, যেহেতু ব্যক্তি এদিক থেকে এদিকে আসলে নৌকার উপর পিছনের দিকে বল প্রযুক্ত করবে, ফলে নৌকাটিও পিছনের দিকে কিছুটা সরে যাবে। ব্যক্তি যখন এই এল দৈর্ঘ্য অতিক্রম করবে, নৌকা সে সময় ধরে নিলাম সামনের দিকে এক্স দূরত্ব গেল, কারণ এই ক্ষেত্রে নৌকার উপর বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হচ্ছে না, এটা ব্যক্তি প্রযুক্ত করছে নৌকার উপর, নৌকা প্রযুক্ত করবে ব্যক্তির উপর। এটা এক ধরনের অভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া বল।
সেই বলের দরুন এই যে সংস্থা তার যে ভর কেন্দ্র সেটার কোনো পরিবর্তন হবে না, ভর কেন্দ্র একই জায়গায় থাকবে। ফলে ব্যক্তিটা যখন এখান থেকে হেঁটে এখানে চলে আসবে, সেই ক্ষেত্রে এদের যে ভরকেন্দ্র সেটা এই সেম অবস্থানে থাকবে। তাহলে নৌকাটা আগে ছিল কিনারার মধ্যে, এখন নৌকাটা এই এক্স দূরত্ব কিনারা থেকে সরে গেছে, এটাই এই দূরত্বটা হলো এক্স, যেটা দ্বিতীয় কন্ডিশনে নৌকা সরে গেছে তাদের ভর কেন্দ্রকে একই জায়গায় রাখতে হলে। তাহলে আমরা এটা স্ট্যাটিক্স স্থিতিবিজ্ঞানে ভর কেন্দ্র সম্পর্কে পড়ব। ভর কেন্দ্রের ভর বেগের সংরক্ষণ সূত্র, ভর কেন্দ্রের ভরবেগের সংরক্ষণ সূত্র কি বলা হয়? এই সূত্রে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে সংস্থার ভরকেন্দ্র ধ্রুবক থাকবে। সংস্থাটা যে অবস্থানে ছিল ভরকেন্দ্র সেই অবস্থানে থাকবে, কারণ এখানে বাইরে থেকে বল প্রযুক্ত হচ্ছে না, ব্যক্তি নৌকার উপর বল প্রযুক্ত করছে, সেটা হচ্ছে সংস্থাটা আভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া বল। ওকে, তাহলে আমাদের ভরকেন্দ্রের কোনো পরিবর্তন হবে না, ভরবেগ সংরক্ষণ থাকবে। এরপরে আমরা কি করব, লিখব যে ধরি ব্যক্তিটি নৌকার এ প্রান্ত থেকে এল দৈর্ঘ্য অতিক্রম করে যখন বি প্রান্তে পৌঁছাবে সেই অবকাশে নৌকাটিও নদীর কিনারা থেকে এক্স দূরত্বে এগিয়ে যাবে। যদি নৌকার সাপেক্ষে বিবেচনা করি তাহলে ব্যক্তি তো এখান থেকে এখানে আসছে, এল দৈর্ঘ্য আসছে, কিন্তু এই কিনারায় দাঁড়ানো কোনো ব্যক্তির কাছে যদি আমরা এইখান থেকে এই ঘটনাটা পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো যে নৌকাটা বর্তমানে কিনারার মধ্যে আছে, এবং কিছু সময় পরে যেই এই ব্যক্তিটি চলা শুরু করলো এই বরাবর, নৌকাটার গতি হবে এই বরাবর। ব্যক্তিটা নৌকার সাপেক্ষে এল দূরত্ব অতিক্রম করেছে, কিন্তু এইখানে দাঁড়ানো ব্যক্তি কি দেখবে, এখানে দাঁড়ানো ব্যক্তিটা দেখবে যে ব্যক্তিটা এই অবস্থান থেকে মাত্র এই অবস্থানে এসেছে, তাই না? তাহলে ব্যক্তির মধ্যে ডিস্টেন্স এটা কত, এই ডিস্টেন্সটা কত হবে, কারণ নৌকাটা তো কিছুটা দূরত্ব এগিয়ে গেছে। তাহলে ও কি দেখবে যে ব্যক্তিটা এই অবস্থান থেকে এই অবস্থানে এসেছে, তাহলে টোটালটা হচ্ছে এল, আর এইটুকু ডিস্টেন্স কত, টোটালটা হলো এল, এইটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স। তাহলে ব্যক্তির যে সরণ এইটুকু এই বরাবর, ব্যক্তির যে সরণ সেটা কি, সেটা হবে, তাহলে আমরা লিখব যে কিনারায় দাঁড়ানো ব্যক্তির সাপেক্ষে নৌকার সরণ এক্স, অতএব নৌকার বেগ আমরা বের করব। আর কিনারায় দাঁড়ানো ব্যক্তির সাপেক্ষে এই যে উক্ত ব্যক্তি ছিল, ব্যক্তিটির সরণ হবে টোটালটা এল, আর নৌকাটা যেহেতু এক্স দূরত্ব এগিয়ে গেছে তাই ব্যক্তিটা এল মাইনাস এক্স সরণ করেছে, ঠিক আছে? তাহলে এদের বেগ কী হবে,
আমরা একটা আনুমানিক সময় ধরে নেব, যে ঘটনাটা ঘটেছে হচ্ছে যে সময়ে, সেই সময়টা ধরে নিলাম টি। তাহলে নৌকার যে বেগ সরণ বাই সময়, আর ব্যক্তির যে বেগ সরণ বাই সময়, এল মাইনাস এক্স বাই টি। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা লিখতে পারি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে, ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে কি, যেহেতু সংস্থাটা প্রাথমিক অবস্থায় স্থির ছিল তাই ভরবেগ থাকবে না, এবং এই কন্ডিশনে ব্যক্তির ভর ও বেগ এবং বস্তুর ভর ও বেগ, নৌকার ভর ও বেগ মিলেও শূন্য হতে হবে। তাহলে আমরা লিখব যে ব্যক্তির ক্ষেত্রে এল মাইনাস এক্স বাই টি ইন্টু ব্যক্তির ভর স্মল এম। ব্যক্তির ভর দেওয়া ছিল কত, স্মল এম, প্লাস আরেকটা জিনিস, যে যদি আমরা ধরি ব্যক্তি এই বরাবর আসছে, ব্যক্তির বেগ পশ্চিম দিকে আর নৌকার বেগ কোন দিকে, পূর্ব দিকে, তো ব্যক্তির বেগকে আমরা যদি পজিটিভ ধরি, নৌকার বেগকে নেগেটিভ ধরতে হবে। এই বেগটা কি হবে, নেগেটিভ। তাহলে এটা আমাদের হয়ে যাবে মাইনাস এক্স বাই টি নৌকার ভর এম। হ্যাঁ, এটার সমান সমান হয়ে যাবে 0। তাহলে লিখব, বা এটাকে যদি আলাদা করে দিই, এল এম টি মাইনাস এক্স এম টি মাইনাস এক্স ক্যাপিটাল এম টি ইজিক্যাল টু 0। আমরা বের করব এক্সটা কত, এই এক্স। তাহলে বা এই দুটো পার্টকে আমরা যদি এদিকে করি, তাহলে হবে এল এম টি ইজিক্যাল টু, দুটো এদিকে করলে প্লাস হয়ে যাবে, এক্স কমন নিয়ে নিলাম, ক্যাপিটাল এম স্মল এম প্লাস ক্যাপিটাল এম বাই টি। এইটি কেটে যাবে, এইটি কেটে যাবে। তাহলে এখানে থাকবে এল এম ইজিক্যাল টু এটা, এখান থেকে আমরা বের করতে পারি অতএব এক্স ইজিক্যাল টু এল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। এক্সের মান আমরা পেয়ে গেলাম, এল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। আমাদের এল এম বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম 23-এর সি, এটা হবে অপশান সি। এরপর আমরা করব কোশ্চেন নম্বর 24। 10 মিটার পার সেকেন্ড দ্রুতি নিয়ে চলমান 0.1 কেজি ভরের একটি ক্রিকেট বলকে লুপতে একজন খেলোয়াড়ের 0.1 সেকেন্ড সময় লাগে। খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত বল, হ্যাঁ, এরকম অঙ্ক আমরা একবার করলাম। এটা নিউটনের ভরবেগের পরিবর্তন হার ইজিক্যাল টু প্রযুক্ত বল, এই সূত্র ব্যবহার করলে করা যাবে, তাই তো। কোশ্চেন নম্বর 24, বস্তুর দ্রুতি, হ্যাঁ, তার মানে প্রাথমিক বেগ ইউ কত দেওয়া আছে, 10 মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ ভি কত দেওয়া আছে, 0। আর বলের ভর কত দেওয়া আছে, 0.1 কেজি। সময় কত দেওয়া আছে, 0.1 সেকেন্ড। আমাদের এফ বের করতে হবে। আমরা জানি ভর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমান। তাহলে লিখব এফ ইজিক্যাল টু ভরবেগের পরিবর্তন এম ভি মাইনাস এম ইউ বাই টি। এম 0.1 ভি 0 মাইনাস এম 0.1 ইন্টু
10/0.1, এটা হলো 0, এটা -1/0.1 -1 × 10, এই দশমিক একটু তুলে দিলে এখানে 10 সমান -10 নিউটন। তাহলে বলের এই মাইনাসটা শুধুমাত্র অভিমুখ দেখানোর জন্য, আর বলের যে মান সেটা হলো 10 নিউটন। তাহলে এটা উত্তর হবে 10 নিউটন। বলের মানটা কত? 10 নিউটন। এটা হলো তাহলে আমাদের অপশান ডি, না অপশান এ, 10 নিউটন, অপশান এ, 24 নম্বর অপশান এ। এরপরে আমরা করব কোশ্চেন নম্বর 25। একটি বস্তুর ওজন সর্বোচ্চ হয় চাঁদে, পৃথিবীর মেরুতে, পৃথিবীর নিরক্ষরেখায়, না পৃথিবীর কেন্দ্রে। হ্যাঁ, বস্তুর ওজনের কথা জিজ্ঞাসা করেছে। আমরা জানি বস্তুর ওজন W = বস্তুর ওজন আমরা জানি বস্তুর ভর m হলে বস্তুর ওজন কত হবে? W = mg। তার মানে বস্তুর ওজন কার উপর নির্ভর করছে? g এর উপর। g এর মান যে জায়গায় সর্বোচ্চ হবে সেই জায়গায় আমাদের বস্তুর ওজন হবে সবচেয়ে বেশি। এবার আমরা দেখে নিব পৃথিবী পৃষ্ঠের উপর, হ্যাঁ, কোনো একটা জায়গায় g এর মান কোথায় বেশি, মেরুতে, নিরক্ষরেখায় কোথায় বেশি, কোথায় কম। তাহলে আমাদের এক্ষেত্রে পৃথিবীর আবর্তন গতির জন্য যে অভিকর্ষজ বলের পরিবর্তন সেটা বিবেচনা করতে হবে। এটা হলো পৃথিবী। এই পৃথিবী NS অক্ষ বরাবর পশ্চিম থেকে পূর্ব দিকে ওমেগা কৌণিক বেগে আবর্তন করছে, ফলে পৃথিবীর প্রত্যেকটা পয়েন্ট এই ওমেগা কৌণিক বেগেই আবর্তন করছে। এটা হলো তার নিরক্ষীয় তল। এই তলের সাপেক্ষে এই জায়গায় একটা বস্তু আছে, বস্তুর ভর ধরা হলো m। এই পয়েন্ট হচ্ছে আমাদের পয়েন্ট A, যেটা এই নিরক্ষীয় তলের সাপেক্ষে থিটা কোণে আছে। এর সঙ্গে এর অ্যাঙ্গেল কত? থিটা। তাহলে এইখানে যে m ভরের এ বিন্দুতে যে m ভরের বস্তুটা আছে, m ভরের বস্তু, সেটা এই অক্ষ থেকে r দূরত্বে আছে, এবং এইখানকার যে বস্তুটা পৃথিবী যখন এইভাবে ঘুরছে, তাহলে এইখানকার বস্তুটা এই r ব্যাসার্ধকে কেন্দ্র করে, ব্যাসার্ধ নিয়ে এই অক্ষকে কেন্দ্র করে ঘুরছে, সেটা এই r ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। এটা হলো তার ব্যাসার্ধ r। আর এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ r, এটাও ব্যাসার্ধ r। এটা থিটা, এটা থিটা হলে এটাও হবে থিটা। তাহলে যদি এইখানকার এই বস্তুটা, যদি এইখানকার এই বস্তুটা এই r ব্যাসার্ধের বৃত্তপথে পরিভ্রমণ করে, তাহলে এই বস্তুর উপর পৃথিবীর দ্বারা পৃথিবীর সাপেক্ষে একটা অপকেন্দ্র বল প্রযুক্ত হবে, যেটা প্রযুক্ত হবে এই বিন্দুর সাপেক্ষে বাইরের দিকে, সোজা বাইরের দিকে। অভিকেন্দ্র বল কেন্দ্রের দিকে, এই যে বৃত্ত থাকবে সেই বৃত্তের কেন্দ্রের দিকে, আর অপকেন্দ্র বল বাইরের দিকে। সেটার মান কি হয়? m⍵²r। অপকেন্দ্র বলের মান m⍵²r। তাহলে বস্তুর এই যে m ভরের বস্তুর ওজন, সেটা কাজ করবে এই কেন্দ্র দিক বরাবর, তাই না? এই কেন্দ্রের দিক বরাবর, এটা r, সেটা হলো mg। যার জন্যই m ভরের বস্তুটার ওজন কাজ করে, সেটা হলো এই mg। এই ওজনটা কত? এই ওজনটা হচ্ছে mg। এরপরে দেখো, এটা যদি থিটা হয়, তাহলে এটাকে যদি আমরা ডট 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 করে বাড়াই, এটাও হবে থিটা। এটা থিটা হলে এটা থিটা, এটা থিটা। তাহলে m⍵²r এর এই বরাবর যে উপাংশ, সেটা হবে m⍵²r cos থিটা, তাই না? কোনো একটা বলকে এভাবে আমরা উপাংশে বিভাজন করতে পারি, যেদিকে থিটা থাকবে সেদিকে হবে m⍵²r cos থিটা। তাহলে বস্তুর
ওজনের ক্ষেত্রে এই রেখা বরাবর দুটো বল কাজ করছে, একটা এমজি কাজ করছে নিচের দিকে আর এম ওমেগা স্কোয়ার আর কস থিটা অপকেন্দ্র বলের জন্য কাজ করছে এই দিকে। তো আমরা লিখতে পারি যে এম ভরের বস্তুটি আর ব্যাসার্ধের বৃত্তপথে পরিভ্রমণ করার ফলে এতে বাইরের দিকে অপকেন্দ্র বল প্রযুক্ত হয়। এর মান কি? এম ওমেগা স্কোয়ার আর, অপকেন্দ্র বলের মান এম ওমেগা স্কোয়ার আর, এবং বস্তুর ওজন mg কাজ করে কেন্দ্রের দিকে। অতএব m ভরের বস্তুতে এ বিন্দু সাপেক্ষে প্রযুক্ত নেট বল mg কাজ করছে এইদিকে আর m ওমেগা স্কোয়ার আর কস থিটা কাজ করছে এইদিকে। এটা হলো এই বস্তুতে প্রযুক্ত নেট বল, যেটাকে আমরা বললাম এফ ড্যাশটা কত? mg মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। এবার এই আর কে আমরা পৃথিবীর ব্যাসার্ধ সাপেক্ষে লেখার চেষ্টা করব। ধরলাম এই বিন্দুটা পি, এই বিন্দুটা ও, এই বিন্দুটা তো এ, তাহলে ট্রায়াঙ্গেল ও এ পি এখান থেকে, হ্যাঁ, এটা হলো লম্ব, তাই না? তো এই আর কে এর সাপেক্ষে, এটা থিটা, এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি। তাহলে আমরা লিখব যে কস থিটা, তাহলে ভূমি আর বাই অতিভুজ, অতএব আর ইজিক্যাল টু ক্যাপিটাল আর কস থিটা। এই আরকে আমরা ক্যাপিটাল আর দিয়ে ট্রান্সফর্ম করে দেব। তাহলে আমরা পাচ্ছি mg মাইনাস এম ওমেগা স্কোয়ার, এই আর এর মান হচ্ছে আর কস থিটা, আর একটা কস থিটা আছে, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি mg মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। এটা হলো এফ ড্যাশের মান। এখান থেকে যদি আমরা mg কমন নিই তাহলে এখানে থাকবে 1, এখানে থাকবে এম ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা বাই জি। এটা হয়ে গেল বলের মান। এরপরে যদি আমরা ত্বরণ বের করি, হ্যাঁ, সেটাই হবে অভিকর্ষজ ত্বরণ, বা আমরা বলতে পারি অভিকর্ষজ ত্বরণ এ, অভিকর্ষজ ত্বরণ জি ড্যাশ ইজিক্যাল টু বল বাই ত্বরণ ইজিক্যাল টু বল বাই ভর। বল কত? এটা mg 1 মাইনাস এম, সরি এখান থেকে আমি mg কমন নিয়েছি, তাহলে এই এমটা হবে না, এই এমটা হবে না, 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা বাই জি। এটাকে ভাগ করব কি দিয়ে? এটাকে ভাগ করব এম দিয়ে, তাহলে এই এম কেটে যাবে, শেষমেশ এখানে কি থাকবে? জি, মানে জি ড্যাশ ইজিক্যাল টু জি 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা জি। হ্যাঁ, এইটা হয়ে গেল আমাদের অভিকর্ষজ ত্বরণের রাশিমালা। এতে দেখতে পাচ্ছি যে জি ড্যাশ যেটা,
সেটা থেকে সামথিং মাইনাস হয়েছে, জি এর মান, জি প্রকৃত যে অভিকর্ষ যোজন তার থেকে কিছুটা মাইনাস হয়েছে। এবার কোন ক্ষেত্রে সেটা কি হতে পারে? 1 নম্বর কন্ডিশন হচ্ছে যখন থিটা ইজিক্যাল টু 90 ডিগ্রি। থিটা 90 ডিগ্রি কখন হবে? যখন সেটা এই অবস্থানে পৌঁছাবে, মেরুতে পৌঁছাবে, অর্থাৎ মেরুর ক্ষেত্রে জি ড্যাশ, জি 1 মাইনাস কস 90 ডিগ্রির মান কত? কস 90 ডিগ্রি হলো 0, তাহলে এই পার্টটা হয়ে যাবে 0। হ্যাঁ, তাহলে জি ড্যাশ আমরা পেলাম জি এর সমান। আর 2 নম্বর কন্ডিশন, থিটা যখন 0 ডিগ্রি, অর্থাৎ নিরক্ষরেখায়, এটা 0 ডিগ্রি মানে এইখানে চলে আসবে নিরক্ষরেখায়। নিরক্ষরেখায় কস 0 ডিগ্রি এর মান হলো 1, এটার মান হবে 1। তাহলে এই কন্ডিশনে জি ড্যাশ ইজিক্যাল টু জি 1 মাইনাস ওমেগা স্কোয়ার আর জি। তাহলে জি ড্যাশের মান এখানে জি থেকে কিছুটা কম বের হবে, তাই আমরা বলতে পারি মেরুতে জি এর মান সর্বোচ্চ, মেরুতে জি এর মান সর্বোচ্চ এবং নিরক্ষরেখায় জি এর মান কম। তাহলে আমরা যে দেখেছিলাম বস্তুর ওজন ডব্লিউ ইজিক্যাল টু কী হয়? বস্তুর ওজন ডব্লিউ ইজিক্যাল টু এমজি। জি যদি বা বেশি হয়, জি বেশি তো ওজনও বেশি। সেটা কোন জায়গার ক্ষেত্রে প্রযোজ্য? সেটা হবে আমাদের মেরুর ক্ষেত্রে প্রযোজ্য। এটা কোন অপশানে আছে? মেরু, এটা হচ্ছে বি। তাহলে জি বেশি কোথায়? মেরুতে। তাহলে ওজন কোথায় বেশি হবে? মেরুতে। এটা হবে অপশান বি, 25 নম্বরের অপশান বি। ঠিক আছে বন্ধুরা, আজকের ক্লাস এখানেই শেষ করা হচ্ছে। এর পরবর্তী পার্ট আমি খুব শীঘ্রই আপলোড করব। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, চ্যানেলকে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। ধন্যবাদ।